নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শিত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ভারতবর্ষে বর্তমানে উইমেন এম্পাওয়ারমেন্ট কিংবা বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে যে সমস্ত কথাগুলো শাসক পক্ষ অর্থাৎ বিজেপির নেতা মন্ত্রীদের মুখ থেকে আমরা শুনতে পাই, তার সঙ্গে যে বাস্তব চিত্রের কোনো সম্পর্ক নেই সেটা আরো একবার প্রমাণিত হয়ে গেল। কারণ দিল্লির ইন্ডিয়া গেটে একজন নিপীড়িতা উন্নাওতে, যার উপর নিপীড়ন করা হয়েছিল, তিনি সম্পূর্ণভাবে তার পরিবারের 2-3 জন সদস্য এবং একজন সোশ্যাল ওয়ার্কার, তাদেরকে নিয়ে তিনি আন্দোলন করছিলেন। আন্দোলন বলতে একদম বসেছিলেন, বসে ধর্ণা প্রদর্শন করছিলেন, হাতে প্ল্যাকার্ড নিয়ে, আর কিচ্ছু করছিলেন না তারা। এবং তাদের দাবি ছিল যে নিপীড়নটা করেছে তাকে কেন বেল দিয়ে দেওয়া হচ্ছে, দিল্লি হাইকোর্ট থেকে তাকে বেল দিয়ে দেওয়া হয়েছে। এই দাবি নিয়ে তারা যখন বসেছিল, তাদেরকে দিল্লি পুলিশ এসে অকথ্য গালিগালাজ করে, অত্যাচার করে এবং তাদেরকে চ্যাংদোলা করে নিয়ে চলে যায়। অ্যারেস্ট করা হয় নিপীড়িতাকে। আপনারা বুঝুন এই মুহূর্তের বিষয়টা। এই মুহূর্তে ভারতের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি যে উন্নাওতে যে ঘটনা ঘটেছিল, আপনারা মনে থাকবে নিশ্চয়ই যে একটা ভয়াবহ নিপীড়নের ঘটনা ঘটেছিল এবং একজন মহিলা, তার উপর যে অত্যাচারটা করেছিলেন বিজেপির এক্স এমএলএ, উত্তরপ্রদেশের এক্স এমএলএ বিজেপির তরফ থেকে কুলদীপ সিং সেঙ্গার, সেই কুলদীপ সিং সেঙ্গার তাকে একদম সরাসরি দোষী সাব্যস্ত করেছিল কোর্ট, এবং দোষী সাব্যস্ত করার পর তাকে 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছিল কোর্টের পক্ষ থেকে। কিন্তু দিল্লি হাইকোর্টে রিসেন্টলি কেসটা ওঠে এবং দিল্লি হাইকোর্টে কেসটা ওঠার পরবর্তীতে দিল্লি হাইকোর্ট থেকে তিনি বেল পেয়ে যান। তিনি বহুভাবে, প্রথমত তিনি একজন বিজেপির এক্স এমএলএ এবং তার সঙ্গে তিনি বাহুবলী হিসেবে পরিচিত, এবং সেই কুলদীপ সিং সেঙ্গার তার বিভিন্ন ধরনের সোর্স তিনি আগেই খাটান এবং রীতিমতন নিপীড়িতা, তাকে ধমকানোর চেষ্টা করে, তার পরিবারকে ধমকানোর চেষ্টা করে ইত্যাদি হওয়ার পরে তাকে দোষী সাব্যস্ত করা হয়। কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার পরে 14 বছরের যখন তিনি সাজা কাটছেন অলরেডি, তখন দিল্লি হাইকোর্টে কেসটা আসে এবং দিল্লি হাইকোর্টেও কোনো না কোনো ভাবে তিনি এই মুহূর্তে বেল পেয়ে গিয়েছেন এবং 14 বছরের যে সাজা তার ছিল সেখান থেকে তাকে বেল দিয়ে দেওয়া হয়েছে 15 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে। অর্থাৎ 15 লক্ষ টাকা তিনি দেবেন, তার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তাকে বেল দিয়ে দেওয়া হয়েছে, জামানত দিয়ে দেওয়া হয়েছে, তাকে জামানত দিয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে শর্ত যেগুলো রাখা হয়েছে সেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। শর্ত রাখা হয়েছে, নিপীড়িতা যাকে তিনি একদম অত্যাচার করেছিলেন, সেই নিপীড়িতার 5 কিলোমিটার দূরত্বে তাকে বজায় রাখতে হবে। সেই নিপীড়িতা যখন যেখানে থাকবে তার থেকে 5 কিলোমিটার দূরত্ব তাকে বজায় রাখতে হবে। মূলত দিল্লি হাইকোর্টের বক্তব্য অনুযায়ী নিপীড়িতার বাড়ির থেকে 5 কিলোমিটার দূরত্বে তাকে বসবাস করতে হবে, এইটাই মূলত শর্ত। তার পরবর্তী ভিকটিমের থেকে এই মুহূর্তে কোনো ধরনের কোনো যোগাযোগ করা যাবে না ভিকটিমের সঙ্গে, অর্থাৎ যে নিপীড়িতা তার সঙ্গে কোনোভাবেই যেন যোগাযোগ না হয় বা তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ না করার চেষ্টা যেন করে। এর সাথে প্রতি সোমবার করে হাজিরা দিতে হবে পুলিশ স্টেশনে এবং পাসপোর্ট বা অন্যান্য তার যে আধার কার্ড বা বিভিন্ন ধরনের ব্যাংকের যে ডকুমেন্টস সেগুলো পুলিশের কাছে জমা থাকবে। এইটুকুনি শর্তের মাধ্যমে তাকে 15 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হলো, বেল দিয়ে দেওয়া হলো, যেখানে একজন দোষী অলরেডি এই কুলদীপ সিং সেঙ্গার, যিনি বিজেপির প্রাক্তন নেতা এবং অবশ্যই উত্তরপ্রদেশের মতো একটা স্টেটে তিনি প্রাক্তন একজন এমএলএ ছিলেন বিজেপির তরফ থেকে, তাকে ছেড়ে দেওয়া হলো। কিসের ভিত্তিতে ছেড়ে দেওয়া হলো আমরা জানি না, তবে এইটা নিয়েই এই নিপীড়িতা উন্নাওতে যে যার উপর অত্যাচার করা হয়েছিল, তিনি দিল্লিতে গিয়ে বসেছিলেন। দিল্লিতে একজন মহিলা সোশ্যাল ওয়ার্কার, যিনি মহিলাদের বিভিন্ন ধরনের আন্দোলনে নেতৃত্ব দেন এবং তার কাজটাই হচ্ছে মহিলাদের নারী সুরক্ষা সেটা যাতে লঙ্ঘিত না হয় সেই বিষয়টা দেখা। এবং সোশ্যাল ওয়ার্কার যোগিতা ভায়ানা, তিনি সোশ্যাল ওয়ার্কার, তার সঙ্গে এই উন্নাওতে যার উপর নিপীড়ন হয়েছিল তার বাড়ির লোক 2-3 জন এবং যোগিতা ভায়ানা, এই ভদ্রমহিলা বসেছিলেন দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে। কিন্তু তাদেরকে পুলিশ এসে, দিল্লি পুলিশ এসে চ্যাংদোলা করে তাদের সঙ্গে বচসা হয়, তাদেরকে চ্যাংদোলা করে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় থানায় এবং তাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়। সুতরাং এই যে সামগ্রিক বিষয়টা, এটার মাধ্যমে কিন্তু একটাই বিষয় বেরিয়ে আসছে বারংবার, যে বিজেপির সঙ্গে যুক্ত থেকে যারা ঘৃণ্য অপরাধ করবে তাদেরকে কিন্তু কোথাও গিয়ে শাস্তি তাদের মুকুব হয়েই যাচ্ছে। কেন বলছি এই কথা? শুধুমাত্র কুলদীপ সিং সেঙ্গার তার কথা হচ্ছে তা তো নয়, তার সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন। এর আগে একটা ঘটনা আপনাদের মনে থাকবে, আসারাম এই মুহূর্তে বাইরে রয়েছেন জামানতে, তার ক্ষেত্রেও কিন্তু তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন লোয়ার কোর্টে, কিন্তু পরবর্তীতে তাকে হঠাৎ করেই বেল দিয়ে দেওয়া হয়। এবং তার সঙ্গে দোষী গুরমিত রাম রহিম, আপনাদের মনে থাকবে রাম রহিমের কথা,
তাকেও ম্যাক্সিমাম সময় আমরা দেখতে পাই তিনি বাইরেই রয়েছেন, পেরোলে বাইরে রয়েছেন। সুতরাং এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু অবশ্যই চোখ খুলে দেয়। যখন গত কয়েক বছর আগে আপনাদের যদি মনে থাকে 2012 সাল নাগাদ নির্ভয়া কেসটা ঘটেছিল, তখন দিল্লির এইরকমই ঠান্ডা ছিল। এই মুহূর্তে যখন ঠান্ডার সময় চলছে, তখনও ঠান্ডার সময় ছিল, তখন দিল্লি পুলিশ তখন সেই ঠান্ডার মধ্যে যখন মানুষ রাত্রিবেলা নেমেছিল প্রতিবাদ করতে, দিল্লি পুলিশ জল কামান ছুড়েছিল এবং জল কামান ছোড়ার পরবর্তীতে সেই ঠান্ডা রাতে ঠান্ডা জল গায়ে এসে পড়লেও মানুষ সেখান থেকে সরেনি নির্ভয়ার জন্য, তারা প্রতিবাদ করেছিল। এখন সেই প্রতিবাদ কোথায় গেল? উন্নাওয়ের ঘটনা, এবং উন্নাওয়ের যে ঘটনা এতটা নিন্দনীয় হয়েছিল, সারা দেশ থেকে বিরোধীরা এককাট্টা হয়েছিল, সেই ক্ষেত্রে উন্নাওয়ের এই যে ঘটনাটা ঘটালেন, তিনি যদি বেল পেয়ে যান, বাইরে থাকেন এবং সম্পূর্ণ কেসটাকে তিনি তো আবারও রীতিমতন এই যে ভিকটিম, তাকে ভয় দেখানোর চেষ্টা করবে না, সেটা কি কোনো এই মুহূর্তে গ্যারান্টি রয়েছে? দিল্লি হাইকোর্ট এই যে রায় দিয়েছে সেটার প্রতিবাদ করতে নিজে ভিকটিম রাস্তায় নেমেছিলেন। ভিকটিম বলতে যে মহিলার উপর নিপীড়ন হয়েছিল, তিনি নিজে প্রতিবাদ করছেন এবং তার আত্মকণ্ঠে তিনি বলছেন যে একে বাইরে ছেড়ে রাখবেন না, কারণ তার সঙ্গে কি অত্যাচারটা হয়েছে সেটা তো আর কেউ বুঝতে পারছে না। তার বক্তব্য, একে বাইরে ছেড়ে রাখবেন না, এর তো 14 বছরের সাজা হয়েছিল, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, তাহলে সেই ক্ষেত্রে তাকে বাইরে ছেড়ে রাখা হচ্ছে কেন? এবং আমার বাড়ির থেকে 5 কিলোমিটারের মধ্যে সে থাকতে পারবে না, এটা কি ধরনের একটা শর্ত হলো? এই যে কথাগুলো, এই কথাগুলো ভারতবর্ষের মহিলাদের আসল স্থানটা কোথায় সেটা আরো একবার প্রকাশিত হচ্ছে। এবং নরেন্দ্র মোদী তার সরকারের আমলে যে কি অবস্থা চলছে সেটাকে নরেন্দ্র মোদী জানেন না, আমরা জানি না সেটা। তবে সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে কিন্তু এই ছবিটা অবশ্যই বেশ খানিকটা ভাইরাল হয়েছে, কারণ দিল্লির ইন্ডিয়া গেট, সেখানে বসে একজন দেশের নিপীড়িতা, যার উপর নিপীড়ন হয়েছে, তিনি নিজে বলছেন যেখানে যে দোষটা করেছে তাকে ছেড়ে রাখবেন না। আমি কোথাও গিয়ে খুব একটা স্বচ্ছন্দ বোধ করছি না তাকে যদি ছেড়ে রাখা হয়। সেই জায়গাটা কোথাও দিল্লি পুলিশ এসে কি করলো, সেই নিপীড়িতা, সেই নির্যাতিতা যিনি, তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। এবার আপনাদের আরেকটা তথ্যের সামনে রাখি, এখনো পর্যন্ত এনসিআরবি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এজেন্সি এনসিআরবি, তাদের পক্ষ থেকে যে তথ্য উঠে আসছে সেটা শুনলে আপনারা চমকে উঠবেন। 2023 সাল পর্যন্ত তথ্যটা এসেছে আমাদের সামনে। সেখানে বলা হচ্ছে প্রত্যেক বছর মহিলাদের উপর হওয়া নির্যাতন, তার সংখ্যা বেড়েই চলেছে প্রত্যেক বছর। 2021 সালে থেকে 2022 সালে বেশি, 2022 থেকে 23 সালে বেশি, এবং 2023 সালে রেজিস্টার্ড মহিলাদের উপর নারী নির্যাতনের কেসের সংখ্যা 4,48,211টা, এবং এটা কিন্তু শুধু রেজিস্টার্ড কেস। যেগুলো আনরেজিস্টার্ড অর্থাৎ মহিলাদের উপর নির্যাতন হয়েছে কিন্তু মহিলারা লজ্জায় বা ভয় গিয়ে জানাতে পারেননি, সেই কেসের সংখ্যা কিন্তু কেউ জানে না, সেই কেসের সংখ্যা অগুন্তি। এবং রেজিস্টার্ড হওয়া কেসের সংখ্যা 4,48,211। সুতরাং বুঝতেই পারছেন আপনারা এই মুহূর্তে সামগ্রিকভাবে মহিলাদের উপর নারী নির্যাতনের সংখ্যাটা কিভাবে লাফিয়ে লাফিয়ে প্রতি বছর বাড়ছে, এবং সেই সংখ্যাটা এই মুহূর্তে কেন বাড়ছে তার পেছনে কি কারণ এগুলোই নয় যে আসারাম, যিনি দোষী সাব্যস্ত হয়েছে, তিনি বাইরে এই মুহূর্তে, এবং রাম রহিম, যিনি দোষী সাব্যস্ত হয়েছেন, তিনি বাইরে থাকেন ম্যাক্সিমাম সময়। এবং এই যে কেসটা দিয়ে শুরু করলাম আপনাদেরকে, কুলদেব সিং সেঙ্গার, তিনি এই মুহূর্তে একদম সরাসরি বাইরে চলে আসবেন, মুক্ত হয়ে যাবেন। 15 লক্ষ টাকা তিনি দেবেন তার বিনিময়েতেই, এবং প্রাক্তন এমএলএ, তার কাছে 15 লক্ষ টাকা, আপনারা বুঝতেই পারছেন কোনো ব্যাপারই নয়। সেই জায়গাটা এই মুহূর্তে আরো একবার কিন্তু প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় মানুষকে, যে আরো একটা আন্দোলন কি করার সময় আসেনি? মহিলাদের নারী নির্যাতনের যে প্রেক্ষাপটগুলো, সেগুলোর ভিত্তিতে এনসিআরবি রিপোর্ট অনুযায়ী আপনাদেরকে পরপর কয়েকটা রাজ্যের নাম বলি। সেখানে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, নারী নির্যাতন যেখানে সবচেয়ে বেশি। যোগী আদিত্যনাথের সরকার চলছে বেশ কয়েক বছর ধরে, অর্থাৎ 5 বছরের বেশি সময় ধরে, এটার সেকেন্ড টার্মে যোগী আদিত্যনাথের সরকার চলছে। এর পরবর্তীতে মহারাষ্ট্র, সেটাও ডবল ইঞ্জিন সরকার, সেখানেও ডবল ইঞ্জিন সরকার বহু বছর ধরে চলছে, সেখানেও নারী নির্যাতনের সংখ্যাটা দ্বিতীয় স্থানে রয়েছে এনসিআরবি রিপোর্ট অনুযায়ী। তৃতীয় রাজ্য হচ্ছে রাজস্থান ডবল ইঞ্জিন সরকার চলছে এই মুহূর্তে। তার পরবর্তী রাজ্য পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, কিন্তু সেখানেও নারী নির্যাতনের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্য পশ্চিমবঙ্গ। এর পরবর্তীতে পঞ্চম রাজ্য মধ্যপ্রদেশে তো কবে থেকে বিজেপি সরকার চলছে তার কোনো ইয়ত্তাই নেই। সুতরাং এই যেখানে দেশের স্ট্যাটিস্টিক্স, নারী নির্যাতনের ক্ষেত্রে দেশ ক্রমাগত পিছিয়ে যাচ্ছে, সেখানে এই একজন নিপীড়িতা, এই একজন নির্যাতিতা,
তার যে অত্যাচারটা সেটাকে তিনি মানুষের সামনে নিয়ে আসছেন এবং দোষী সাব্যস্ত হচ্ছেন একজন, কতটা স্ট্রাগলের মাধ্যমে তাকে যেতে হচ্ছে, প্রতিদিন তাকে কোর্টে যেতে হয়েছে, প্রতিদিন তার উপর হওয়া অত্যাচার সেগুলোর বর্ণনা তাকে দিতে হয়েছে, তার পরবর্তীতে একজন দোষী সাব্যস্ত হলেন, কিন্তু বিজেপির প্রাক্তন এমএলএ ছিলেন তিনি, তাই জন্য কি তার এই ধরনের মুক্তি ঘটে গেল আমরা জানি না। তবে এই প্রশ্ন এই মুহূর্তে কিন্তু উঠছে যে একজন নির্যাতিতা তাকে অ্যারেস্ট করলো দিল্লি পুলিশ, আর যে অপরাধ করেছিল, যে দোষী সাব্যস্ত হয়েছিল লোয়ার কোর্টে, তাকে ছেড়ে দিল দিল্লি হাইকোর্ট। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ছড়িয়ে দিন এই খবর। অবশ্যই এই মুহূর্তে এই খবর জানার দরকার যে একজন নির্যাতিতা উন্নাওতে, যাকে এইভাবে নির্যাতন করা হয়েছিল, উত্তরপ্রদেশের উন্নাও সারা দেশের মধ্যে একটা খবর হয়ে গিয়েছিল, সেই উন্নাওয়ের যে নির্যাতিতা তাকে পুলিশ অ্যারেস্ট করলো কেন? তার কি দাবি ছিল? তার দাবি ছিল এই মুহূর্তে যে আমাকে যে নির্যাতন করেছে সে যেন বাইরে ছাড়া না থাকে, তাহলে আমি অসুরক্ষিত বোধ করব। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।